জ্বলন্ত রূপের পানে চেয়ে ঘামতে লাগলো প্রণয়। ঢোক গিলে মনে মনে বলল, এবার দুনিয়া জাহান্নামে চলে গেলেও কন্ট্রোল হারানো যাবে না। পুরনো অনুভূতিরা আবার জেগে উঠেছে, যে অনুভূতির সাথে কিছুক্ষণ আগেই এই নারীর পরিচয় করে দিয়েছে। তার বুকের ভেতরে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে। সে প্রিয়তার জ্বলন্ত রূপের পানে চেয়ে মনে মনে আওড়ালো, নারী তুমি বড়ই ভয়ানক। তোমার মায়াময় দৃষ্টি অস্থিরতার ঝড় তোলে হৃদয়। তোমার উষ্ণ নিঃশ্বাসের ব্যাকুলতা আমাকে টেনে নেয় এক অজানা আকর্ষণের অতল কপ্পরে। আমি ভালোবাসার সেই অগ্নিস্রোত, যেখান থেকে মুক্তি নেই, নেই ফেরার পথ। তবে নিজেকে আবার সংযত করে নেওয়ার চেষ্টা করে বলল, তুমি যতই আসক্তিময় হও না কেন, একবার ভুল করেছে বলে কি বারবার করব? নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু তাতে কোনো কাজ হলো না, বরং অস্ত্রতা আরো বেড়ে চলল। তার সামনে বসে প্রিয়তা মনোযোগ সহকারে হাতের শাড়িটা উল্টে পাল্টে দেখছে। সবুজ পাড়ের লাল রঙের সুতি শাড়ি, দাম বড় জোর 200-300 টাকা হবে। তবে কম দামি হলেও এই শাড়িটা যে প্রিয়তার ভীষণ পছন্দ হয়েছে তা তার চোখ মুখের উজ্জ্বলতা দেখে বোঝা যাচ্ছে। প্রিয়তা উচ্ছ্বাসিত কণ্ঠে প্রণয়ের দিকে তাকিয়ে প উচ্চারণ করতেই আচ্ছা, আছি, আছি। প্রণয়ের হাত চেপে ধরে পরপর 3বার ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে শান্ত হলো। প্রিয়তার এমন অবস্থা দেখে প্রণয় ছাদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, 2 মিনিট বৃষ্টিতে ভিজে আমার ননির বোতলে ঠান্ডা লেগে আছে। দ্রুত সে প্রিয়তার গালে কপালে হাত ছুঁয়ে শরীরের উষ্ণতা পরোক্ষ করতে লাগলো। দেহের তাপমাত্রা অনুভব হতেই চমকে উঠল সে। শরীর ক্রমশই গরম হচ্ছে। এভাবে আর বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে তার প্রাণ নিশ্চিত কঠিন জ্বরে পড়বে। সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো, দৃঢ় গলায় আদেশ করল, আমি সামনের দিকে ফিরে চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি। তুই তাড়াতাড়ি চেঞ্জ কর। প্রিয়তা তখনও একের পর এক হাসি দিয়ে যাচ্ছে। সে নাক ঘষে অসহায় মুখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় আবার তাড়া দিয়ে বলল, 5 মিনিটের মধ্যে চেঞ্জ কর। বলে সামনের দিকে কয়েক পা এগিয়ে গেল, অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। প্রিয়তার নাক দিয়ে ইতিমধ্যে পানি পড়া শুরু হয়ে গেছে। সে নাক টেনে কোনো রকমে নিজের কাপড় পাল্টাতে লাগলো, কিন্তু কেমন যেন এক অদ্ভুত দম বন্ধকর অনুভূতিতে তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। আশেপাশের বাতাসটাও ভারী ভারী লাগছে। যতই প্রণয় ভাই না দেখুক, তার উপস্থিতি প্রিয়তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। সে 3 পিস পাল্টে কোনো রকম এলোমেলোভাবে শাড়িটা পরে নিল। লাল রঙের ব্লাউজটা গায়ের সাথে একদম পারফেক্ট ফিটিং হয়েছে। প্রিয়তা কাপড় পাল্টানোর শেষে ধীর পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। শাড়িটা বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে। সে পেছন থেকে বলল, হয়ে গেছে। প্রণয় শান্ত দৃষ্টিতে পেছনে ফিরে তাকাতেই একটা বড় ধাক্কা খেল। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে আবার ঢুক গেল। হালকা ধমকে বলল, এটা কি শাড়ি পরা ধরন? মনে হচ্ছে কেউ থেকে জোর জবরদস্তি করে শাড়িটা গায়ে পেঁচিয়ে দিয়েছে। প্রিয়তা করুণ দৃষ্টিতে তাকে নম্র গলায় বলল, বকছেন কেন? আপনি তো জানেন আমি অতটাও ভালো শাড়ি পরতে পারি না। সবসময় আপু আম্মুরা পরিয়ে দেয়। প্রণয় দীর্ঘশ্বাস ফেললে অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। প্রিয়তা আবার বলল, যেমন করেই হোক, কাজ চালানোর মতো তো হয়ে গেছে। এবার আমি চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, আপনি চেঞ্জ করে নিন। বলতে সামনের দিকে পা বাড়াতেই আচমকা শাড়িতে পা পেঁচিয়ে ধাড়াম করে মাটিতে মুখ থুবড়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল প্রণয়। এত তাড়াতাড়ি ঘটল যে সে ধরে নেওয়ার সুযোগটাও পেল না। প্রিয়তা মাটিতে পড়ে হাতের কোনোয়ে প্রচণ্ড ব্যথা পেল। ব্যথায় চোখে পানি চলে এসেছে, কান্নাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে। কিন্তু এখন সে বড় হয়েছে, প্রণয় ভাইয়ের সামনে কাঁদাটা ভালো দেখায় না। তাই ঠোঁট কামড়ে প্রাণপণে কান্নাটা গিলে নেওয়ার চেষ্টা করল। প্রণয় দ্রুত সে ওকে ধরল, হাতে মুছিয়ে দিয়ে ধমকে বলল, এত কিছু পারিস, আর একটা সামান্য শাড়ি তুই ঠিক মতো পরতে পারিস না? প্রিয়তা জল জল চোখে তাকে ঠোঁট উল্টালো। প্রণয় তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি চেঞ্জ করে আসি, তারপর ঠিক করে দেব। বলেই সে প্রিয়তার পেছন দিক দিয়ে চলে গেল। আমি ঠিক করে দেব কথাটা শুনে প্রিয়তার বুকটা ধক করে উঠল। অজান্তেই স্মৃতির পাতায় ভেসে উঠল কয়েক বছর আগে সেই ভালোবাসার বিস্তৃত দিনটি। 9 বছর বয়সী প্রিয়তার বড় আম্মুর ওয়ার্ড্রপের সামনে দাঁড়িয়ে শাড়ির ঘাটাঘাটি করছে। একটা করে শাড়ি হাতে নিচ্ছে আর এক এক রকম এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু এগুলোর একটাও স্কুলের অ্যানুয়াল ফাংশনে পড়ার উপযুক্ত নয়। সব কিছুই কেমন অতিরিক্ত মনে হচ্ছে। তাই সে হতাশ, ভীষণ হতাশ।
আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু কারো শাড়ি প্রিয়তার পছন্দ হলো না। এখন বড় আম্মুর শাড়িও একই অবস্থা। সে চোখ মুখে আমাবস্যার ঘন অন্ধকার নামিয়ে চুপচাপ গিয়ে প্রণয় ভাইয়ের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। এখন প্রণয় ভাই তার একমাত্র মুশকিল আসান। প্রণয় তখন ভার্সিটিতে। আজ তার অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। সে আরও ২০ মিনিট পর বাসায় ফিরল। চোখে মুখে প্রগাঢ় ক্লান্তির ছাপ, সারা শরীর ঘামে ভিজে জবজবে। ক্লান্ত চিত্তে নিজের ঘরের মেঝেতে পা রাখতেই দেহের সকল ক্লান্তি, মনের সকল অবসাদ কর্পূরের ন্যায় চোখের নিমিষেই মিলিয়ে গেল। ঠোঁটে ফুটল প্রশস্ত প্রাণবন্ধ হাসি। প্রায় ১০ ঘন্টা নিজের জানকে দেখতে না পেয়ে তার প্রাণটা কই মাছের মতো ছটফট করছিল। তাই তো সে এক্সাম শেষ হতেই এক প্রকার ছুটে এসেছে। প্রণয় শান্ত কণ্ঠে ডাকল, রক্তজবা। প্রিয়তা গভীর চিন্তা ভাবনার সাগরে ডুবেছিল। আচমকা প্রণয় ভাইয়ের কণ্ঠ কানে আসতেই মন পুলকিত হলো। প্রণয়ের চোখের পলক ফেলার আগেই প্রায় এক প্রকার দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রণয়ের বুকে। প্রণয়ের বুকের সকল ছটফটানি মুহূর্তেই থেমে গেল। সকল যন্ত্রণা, সকল ক্লান্তি জুড়িয়ে গেল। সে নিজের প্রাণটাকে দু হাতে তুলে নিজের ঘামে ভেজা শরীরের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে ছিল কেবল স্বচ্ছতা আর নির্মলতা। সে প্রণয়ের গালে আর নাকের ডগায় টপাটপ করে অজস্র চুমু খেয়ে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আপনার সাথে কথা নেই, আমি রেগে আছি। চুমু খেতে খেতে রাগ ঝাড়তে দেখে হেসে ফেলল প্রণয়। সে প্রিয়তার নাক টেনে দিয়ে চিন্তার অভিনয় করে বলল, আমার জানো পোড়া তো রেগে আছে কেন শুনি। প্রিয়তার নাকের ডগা লাল হয়ে ফুলে উঠেছে। প্রণয় কথা শেষ করার আগেই প্রিয়তার ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। গলা জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, আজ আপনি আমাকে কিছু না বলেই চলে গেছেন প্রণয় ভাই। কতবার ফোন করেছিলাম আপনাকে, আর আপনি একটা কথাও বললেন না। তাই আমিও আর কথা বলবো না, একটুও না। প্রণয় বিস্মিত হলো। আজ সে এত ব্যস্ত ছিল যে ফোন সাইলেন্ট করে রেখেছিল, এমনকি এখনো সাইলেন্ট আছে। কিন্তু এসব কথা তো তার রক্তজবা বুঝবে না। প্রণয় প্রিয়তার ঠোঁটের কোণে আলতো ঠোঁট ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, ওরে বাবা, এত রাগ। আচ্ছা, আমি সরি। এই যে কান ধরছে। কিন্তু এতেও প্রিয়তার মন গলল না। প্রণয় অসহায় মুখে তাকিয়ে কিছু একটা ভেবে দুষ্টু হাসল। প্রিয়তাকে বিছানায় বসিয়ে নরম গালে আলতো চুমু দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আমার রক্তজবা কি এখন আমার উপর রাগ করে আছে? প্রিয়তার নীল চোখ টলটল করে উঠল। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার দু হাত মিলে ধরল। তারপর নিজের শার্টের পকেট আর প্যান্টের পকেট থেকে বড় বড় 5টা ডেরি মিল্ক, 4টা ক্যাডবেরি চকলেট বের করে প্রিয়তার হাতের মুঠোয় গুজে দিল। স্নেহমাখা কণ্ঠে বলল, আমার রক্তজবা কি এখনো? কথা শেষ করার আগেই প্রিয়তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে আবার প্রণয়ের গালে টুস করে একটা চুমু খেয়ে বলল, একটুও রেগে নেই। প্রণয় হেসে একটা চকলেটের রেপার খুলে প্রিয়তার মুখে দিয়ে বলল, আরো একটা জিনিস এনেছে আমার রক্তজবার জন্য, সেটা চাই। প্রিয়তা চকলেট খেতে খেতে মাথা নেড়ে দ্রুত সম্মতি জানালো। প্রণয় হেসে ব্যাগ থেকে একটা সিম্পল ল্যাভেন্ডার কালারের শাড়ি বের করে তার হাতে দিল। মন মতো শাড়ি দেখে প্রিয়তার চোখ চকচক করে উঠল। বিস্ময় ভরা চোখে সে প্রণয় ভাইয়ের দিকে তাকালো। সে যেমনটা ভেবেছিল প্রণয় ভাইয়ের মতো করে তাকে আর কেউই বোঝে না। প্রণয় ওর পাশে গা এলিয়ে ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? প্রিয়তা উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব দিল, খুব। প্রণয় হেসে বলল, তাহলে এখন একটু মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। প্রিয়তার মনে ভীষণ মায়া হলো। সে এগিয়ে গিয়ে প্রণয়ের মাথাটা নিজের কোলের উপর রাখলো। হালকা হাতে চুল বিলি কাটতে কাটতে মাথায় মৃদু মাসাজ করতে লাগলো। প্রশান্তিতে প্রণয়ের চোখ বন্ধ হয়ে এলো। প্রিয়তার তুলতুলে হাতের ছোঁয়ায় ভীষণ আরাম বোধ করলো। জীবনে এতটুকুই শান্তি তো সে চেয়েছিল। কিছুক্ষণ পর প্রিয়তা ডাকলো, প্রণয় ভাই। প্রণয় চোখ বন্ধ রেখেই মৃদু স্বরে উত্তর দিল। প্রিয়তা বলল, শাড়িটা তো অনেক বড়, বড়দের জন্য আমি কিভাবে পরবো? চোখ বন্ধ রেখেই ঠোঁট এলিয়ে হাসলো প্রণয়। প্রিয়তার মাথা মাসাজ করতে করতে হালকা হালকা চুল টেনে দিল। উফ, প্রশান্তিতে ঘুম চলে আসছে। প্রিয়তা এবার বায়না ধরে বলল, এক্ষুনি একবার পরে দেখি প্রণয় ভাই। চোখ বন্ধ রেখে ধীর কণ্ঠে জবাব দিল। এখন পরে কি করবে? তাদের তো কাল অনুষ্ঠান। কিন্তু প্রিয়তা আর ধৈর্য ধরতে পারল না। সে জেদ ধরে বলল, না, এক্ষুনি পরবো। প্রণয় চোখ মেলে তাকালো, শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, যা পরে আয়।
প্রিয়তা উঠতে গিয়েও থেমে গেল, কিছুক্ষণ থেমে মুখটা ছোট করে ফেললো, কাঁদো কাঁদো গলায় বলল। কিন্তু কিভাবে পরবো? ওটা তো অনেক বড়। প্রণয়ের ঠোঁটে অদৃশ্য হাসি ফুটে উঠল। সে শোয়া থেকে উঠে বসলো। এখন অনেকটাই আরাম বোধ করছে। প্রিয়তাকে নিচের ড্রয়ার দেখিয়ে বলল। ওখান থেকে কাঁচিটা নিয়ে আয়। প্রিয়তাও কোনো প্রশ্ন না করে চুপচাপ ড্রয়ার খুলে কাঁচি এনে প্রণয়ের হাতে দিল। প্রণয়ের শাড়ির ভাঁজ খুলে প্রিয়তাকে সোজা করে দাঁড় করালো। তার উচ্চতায় মাপ দিয়ে অর্ধেক থেকে একটু উপরে কাঁচি দিয়ে শাড়িটা কেটে দিল। পছন্দের শাড়ি কাটতে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল প্রিয়তা। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল। কাঁদিস না বাচ্চা, তোর পরের উপযোগী করতে হবে তো। প্রিয়তা বহু কষ্টে কান্না চেপে শান্ত হলো। প্রণয় দেখলো মেয়েটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সে আর কিছু না বলে খুব যত্ন সহকারে শাড়িটা ফ্রকের উপর দিয়ে পরাতে লাগলো। শাড়িটা ওর গায়ের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। প্রিয়তার মন খারাপটা টিকলো না। প্রণয় সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল। দেখ কেমন লাগছে। সেদিন প্রিয়তা নিজেই নিজেকে চিনতে পারছিল না। 9 বছরের মেয়েটি যেন সেদিন হঠাৎ করে বড় হয়ে গেছিল। তাকে 12-13 বছরের কিশোরীদের মতো পরিণত লাগছিল। প্রণয় সেদিন ওর গাল টেনে কপালে গাঢ় চুমু খেয়ে বলেছিল। মাই ডিজনি প্রিন্সেস। কিন্তু তাদের এত সুখ হয়তো কারো সহ্য হচ্ছিল না। কেউ আড়াল থেকে দাঁড়িয়ে সকল দৃশ্য অগ্নিদৃষ্টিতে অবলোকন করলো। প্রণয়ের কথায় ঘোর কেটে গেল প্রিয়তার। সে আনমনে চোখ তুলে সামনে তাকাতেই চমকিত হলো। ঠোঁট দুটো আপনা আপনি হাঁ হয়ে গেল। সে গোল গোল চোখে চেয়ে রইল প্রণয়ের দিকে। প্রিয়তার এমন চাহনিতে প্রণয়ের কেমন অস্বস্তি হচ্ছে। জীবনে প্রথমবার সে লুঙ্গি পরেছে। প্রিয়তা মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করলো। তবে তার দৃষ্টি একটা জায়গায় স্থির হয়ে আছে। গড়ালি থেকে কিছুটা উপর পর্যন্ত দৃশ্যমান হয়ে আছে আকর্ষণীয় লোমশ পুরুষালী পা, যা প্রিয়তার সকল মনোযোগ আকর্ষণ করছে। প্রিয়তা যেটা কল্পনা করে হেসে কোটি কোটি হয়েছিল, বাস্তবিক দৃশ্যে সেরকম কিছুই প্রতিফলিত হলো না। বরং এই লুঙ্গি পরা লুকে প্রণয় ভাইকে দেখে তার পাপি মন আরও কয়েক দফা ক্রাশ খেয়ে বসল। আকাশের গুরুম গুরুম শব্দ কানে আসছে। প্রণয় প্রিয়তাকে হাত ধরে টেনে কোনো রকম দাঁড় করিয়ে দিয়ে বলল। সাবধানে দাঁড়াও, বেশি নাচানাচি করলে আবার আগের মতন ধারাম করে পড়বি। প্রিয়তার ভীষণ লজ্জা লাগছে। এখন কি আর সে ছোট আছে? এলোমেলো শাড়িতে দেখে প্রণয়ের আবার শরীর খারাপ লাগছে। সে কাপা হাতে শাড়ির আঁচলে হাত ছোঁয়াতেই হাঁপানি রোগীর মতো তার হৃৎপিণ্ড ধরফর করতে শুরু করলো। সে দ্রুত হাত নামিয়ে নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। এখন আর এই কাজটা করা তার জন্য এতটাও সহজ নয়। সে আর কোনো ভুল করতে চায় না। কিছুক্ষণ থেমে দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার খোপা থেকে ভেজা গামছাটা টেনে খুলে নিল। চোখের নিমিষে অর্ধভেজা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গেল। প্রণয়ের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রিয়তাকে বেশি কিছু ভাবার সময় না দিয়ে ভেজা গামছাটা চোখে শক্ত করে বেঁধে নিল প্রণয়। বিস্মিত চোখে চেয়ে রইল প্রিয়তা। প্রণয় ভালোভাবে চোখে গামছা বেঁধে প্রিয়তাকে টেনে একদম কাছে নিয়ে এলো। কাঁধ থেকে আঁচলটা এক টানে নামিয়ে দিল। সাথে সাথে প্রিয়তার দেহের রক্ত চলকে উঠল। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। প্রণয়ের প্রতিটা স্পর্শে অন্তরের অন্তরস্থল পর্যন্ত ভূমিকম্পের ন্যায় কাঁপছে। প্রণয় ধীরে ধীরে পুরো শাড়িটা খুলে আবার প্রথম থেকে পরাতে শুরু করলো। হাতের আঙ্গুলগুলো মাঝে মাঝে আলতো ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা মোহিনীত নয়নে সামনের পুরুষের দিকে চেয়ে রইল। প্রণয়ের অতি সুদর্শন চেহারার দিকে তাকিয়ে আবার প্রেমে পড়ে গেল প্রিয়তা। আনমনেই গুনগুন করে গাইল। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামন হয়ে চাঁদেই হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মনখানি। পাবো না জেনেও মিছে মিছি কেন তোমাকে ছুতে চাই। প্রণয় গানটা শুনলো, তবুও কিছু বলল না। সে সুন্দর মতো শাড়ির আঁচলটা কাঁধে তুলে দিয়ে চোখ থেকে গামছা সরিয়ে নিল। চোখ তুলে সামনে তাকাতেই দু একটা হার্টবিট মিস করলো। লাল শাড়িতে সামনের নারীকে আজ তার আর কিশোরী লাগছে না। প্রিয়তা নিজেও নিজের দিকে তাকিয়ে অবাক হলো। শাড়িটা একদম পরিপাটিভাবে শরীরের সাথে চিপকে আছে। প্রণয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে বলল। আর 2-1 ঘন্টার মধ্যেই সকাল হয়ে যাবে, যা গিয়ে একটু ঘুমিয়ে নে। কিন্তু প্রিয়তা গেল না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। প্রিয়তা কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কণ্ঠে বলল। একা যাবো?
অপরিচিত জায়গায় একা ভয় লাগে আমার। খালি মনে হয় আশেপাশে তেনারা আছে। ভ্রু কুচকালো প্রণয়, কপাল চুলকে বলল। তিনারা আবার কারা? প্রিয়তা ঢোক গিলে বলল। এই রাতের বেলা তেনাদের স্মরণ করবে না প্লিজ, তাও আবার এখন রাত 3টা, তেনাদের সময়। প্রণয় দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তাকে নিয়ে বিছানায় গিয়ে বসলো। সাথে সাথেই আবারও বিকট শব্দে আশেপাশের কথাও বাজ পড়ল। চমকে উঠে প্রণয়কে জাপটে ধরল প্রিয়তা। প্রণয় দেখলো একটা মাত্র বালিশ। সেটা নিজের পিঠের নিচে দিয়ে আধশোয়া হয়ে শুলো। দেওয়ালে হেলান দিয়ে প্রিয়তাকে টেনে নিজের বুকের মাঝে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বলল। যেটা চেয়েছিস হয়েছে, এবার চোখ বন্ধ কর। প্রিয়তা ধরা পড়ে গিয়ে লজ্জায় বুকে আরো গভীর মুখ লুকালো। দু হাতে পেট শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করলো। এর থেকে বেশি শান্তি কি পৃথিবীতে আর কিছুতে আছে? মনে মনে বলল। আপনি আবার আমার অভ্যাস খারাপ করে দিলেন প্রণয় ভাই। এবার কাল থেকে যখন ঘুমানোর জন্য আপনার বুকটা পাবো না, তখন আমার ঘুম আসবে কি করে? কাল থেকে যখন আবার আপনাকে অন্য কারোর সাথে দেখবো, তখন সহ্য করব কি করে? আমার জীবনটা এমন ছন্ন ছাড়া কেন? আমি কি একটু বেশি চেয়ে ফেলেছিলাম প্রণয় ভাই? তবে আপনি কেন আমার হলেন না? আমি আপনার ভালোবাসা নই জানি, আমি আপনার মায়া, যাকে আপনি অনেক আদরে বড় করেছেন। আমার প্রতি আপনার অনেক স্নেহ, আর আমি পাপিষ্ঠা, আপনার এই স্নেহের পবিত্রতা ধরে রাখতে পারলাম না, ভালোবেসে ফেললাম। যে ভালোবাসার কোনো পরিচয় হয় না। আপনি বাস্তবে আমার না হলেও কল্পনাতে শুধুই আমার। ভালোবাসি প্রণয় ভাই, অনেক ভালোবাসি। প্রণয় দু হাতে পিঠ জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে মনে মনে বলল। তোর ভালোবাসাটা কম কর জান, নয়তো আমার মতো সীমাহীন যন্ত্রণায় জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমার অভিশপ্তি বুকে শান্তি খুঁজিস না। তা তোকে ক্ষণিকের শান্তি দিলেও চিরস্থায়ী যন্ত্রণার শিকলে আবদ্ধ করে রাখবে। একটু একটু করে শেষ করে দেবে তোকে, যা আমি সহ্য করতে পারবো না। তুই আমার অনেক আদরের জান, অনেক ভালোবাসার। তোর কষ্ট সহ্য করতে পারবো না জান। তাই তোর আজীবন সুখের জন্য ক্ষণিকের কিছু কষ্ট তোকে দিতেই হবে। সেদিন আমাকে ঘৃণা করে অনেক দূরে চলে যাস জান। আমার নামটা শুনলে যেন তোর ঘৃণা লাগে। আমার ছোট্ট পাখি, কত যন্ত্রণা পেয়েছিস। আর নয়, এবার তোকে অসুস্থ জীবনে ফিরতে হবে। তোকে আমি আবার আগের মতো দেখতে চাই। তোর সকল কষ্ট আমার হোক। পরম শান্তিতে ধীরে ধীরে দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। পুরুষালী বলবান হাতের দাবাং মার্কা চরে দু হাত দূরে ছিটকে পড়ল প্রহেলিকা। সে গাল চেপে ধরে রক্ত চক্ষু নিয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের চোখ মুখের অবস্থা বিবর্ষ। সে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে প্রহেলিকার দিকে। তার চোখের মণি দুটো ক্রোধের আগুনে দাউ দাউ করে চলছে। প্রহেলিকা উঠে তেড়ে গেল শুদ্ধের দিকে। দু একটা বিশ্রী গালি দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল। তুই আমাকে মারলি? তোর সাহস হলো কিভাবে এই প্রহেলিকা শিকদারের গায়ে হাত তোলার? প্রহেলিকা অতিরিক্ত রাগের চোটে হুঁশ বুদ্ধি খুয়ে ফেলল। রক্ত লাল চোখে রাগে হিস হিস করতে করতে বলল। তুই দেখ গিয়ে যা, ওই শালিকে এখন পুরো এক পাজা লোক মিলে ভোগ করছে, আর তুই কিচ্ছু করতে পারবি না। এতদিনে আমার হাড় জোরালো। শুদ্ধের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। রাগে কপালের রক টনটন করছে। সে নিজের বাড়ন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে জোরে চেপে ধরল প্রহেলিকার চুলের মুঠি। হাতের রিভলভারটা প্রহেলিকার মুখের ভেতর চেপে ধরে একটা বিশ্রী গালি দিয়ে বলল। নরকের কীট, এই কাজটা করার আগে তোর একবারও কলিজা কাঁপলো না? তোর একবারও মনে পড়লো না ও তোর বোন? তুই আদৌ মানুষের পর্যায়ে আছিস তো? এত হিংসে তোর মনে? তুই নিজের স্বার্থের জন্য দেশকে এত বড় বিপদে ফেলে দিলি? এত নিরীহ অসহায় মানুষের জীবনের কোনো মূল্য নেই তোর কাছে? মনে তো চাচ্ছে তোকে এখনই উপরে পাঠিয়ে দিই, কিন্তু শালার সেটাও পারছি না। প্রহেলিকা আরো হিংস্র হয়ে উঠল। পাশ থেকে ফুলদানি তুলে সজোরে শুদ্ধের মাথায় আঘাত করল। দু কদম পিছিয়ে গেল শুদ্ধ। প্রহেলিকা ঘর কাঁপিয়ে বিশ্রীভাবে হেসে উঠল, মুখ বাঁকিয়ে বলল। তুই কি ভাবিস তুই একাই পথের কাঁটা উপড়াতে জানিস? প্রয়োজনে আমিও পথের কাঁটা উপড়ে ফেলতে জানি। আর ও আমার কেমন বোন? তুই আমাকে স্বার্থপর বলিস কোন মুখে শালা? তোরা কম স্বার্থপর? তুই কম স্বার্থপর? তুই নিজের স্বার্থে প্রণয়ের থেকে ওর খুশি কেড়ে নিসনি? আর ওই শালি কি কম স্বার্থপর? বড় বোনের স্বামী জানা সত্ত্বেও প্রণয়ের সাথে এত ঘেঁষাঘেঁষি করে কেমনে? ও তো আমার থেকেও বেশি খারাপ। আমি না হয় কেড়ে নিয়েছিলাম, কিন্তু এখন তো ও আমার সংসারটা খেয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। অনেক সুযোগ দিয়েছি ওকে, কিন্তু ও আমার প্রণয়ের থেকে দূরে থাকতেই পারে না। তাই সন্ত্রাসীদের হাতে তুলে দেবার ব্যবস্থা করলাম। এতে উপরই
কামাই হলো, পথের কাটা চিরতরে মুছে গেল। শুদ্ধ ওর কথার মনোযোগ সহকারে শুনে চেয়ার টেনে বসে পড়ল। ঠোঁটে খেলে গেল চমৎকার বাঁকা হাসি, ঠোঁট এলিয়ে হেসে বলল, আজ আবার প্রমাণ করলি তোর মাথা ভর্তি গু আর মন ভর্তি বিষ ছাড়া কিচ্ছু নেই। প্রহেলিকার ভ্রু কুঁচকে গেল, ভ্রু কুঁচকেই বলল। তোর চিন্তা হচ্ছে না ওর জন্য? শুদ্ধ হাসি ধরে রেখে বলল। আমাকে দেখে কি তোর তাই মনে হচ্ছে? প্রহেলিকার ভ্রু আরো খানিকটা কুঁচকে গেল। শুদ্ধ ঠোঁট দিয়ে চো চো শব্দ করে বলল, আফসোস, তুই বড়ই বোকা, বোকার স্বর্গে বাস করিস। তোর মনে হয় প্রণয় শিকদার থাকতে আমার সুইটহার্টের কিছু হতে দেবে? আই এম ড্যাম শিওর মাই সুইটহার্ট ইজ ওকে। প্রহেলিকা এবার চরম রেগে গেল। রাগে গজরে উঠে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে বলল, তুই এখন আমার সুইটহার্টের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। তুই যে মন্ত্রী সাহেবের হাসপাতালে থাকার খবরটা লিক করে দিয়েছিস, সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে ভাব, তোর পুরো জীবন গারদের পেছনে কাটবে, না হয় ফাঁসির দড়িতে ঝুলবি, কনফার্ম। শান্ত হয়ে গেল প্রহেলিকা। সেও শুদ্ধের সামনে চেয়ার টেনে বসলো। শুদ্ধের দিকে কয়েক সেকেন্ড শান্ত চোখে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, প্রিয়তাকে দিয়ে কিভাবে খুন করিয়েছিলাম মনে আছে? ডিকে বসের ছেলে, যাকে প্রিয়তা নিজের হাতে খুন করেছিল। সে খুনটা আবার প্রণয় আর প্রিয়তা দুজনে মিলে ধামাচাপা দিয়েছিল, যেটা ছিল ওদের দুজনের সব থেকে বড় দুর্বলতা, যেটার পুরোটা আমি প্ল্যান করেছিলাম আর ফায়দা নিয়েছিলি তুই। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলল, আমার থেকে বেশি ফায়দা তো তুই নিয়েছিস, সুযোগ বুঝে প্রণয়ের গলায় ঝুলে পড়েছিস, তাই এখন এসব বলছিস কেন? প্রহেলিকা শুদ্ধের হাতের গানটা ঘোরাতে ঘোরাতে শয়তানি হাসি দিয়ে বলল, যেভাবে প্রিয়তাকে তখন ফাঁসিয়েছিলাম, এক ঢিলে 3-4টা পাখি মেরেছিলাম, ওইভাবেই কাউকে ফাঁসিয়ে দিব। তুই তো জানিস এই খেলায় প্রহেলিকা শিকদারই সেরা, কিন্তু ওই মেয়েটার ভাগ্যে কি জোর মাইরি, মরতে মরতেও মরে না, আমার জীবনে আগুন লাগানোর জন্য ঠিকই বেঁচে যায়। ওদের কথার মাঝখানে দুজন ঘরে প্রবেশ করলো। ওরা দুজনের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, কি ব্যাপার জানারা, এত ঝগড়া কিসের? শুদ্ধ মুখ দিয়ে চসূচক শব্দ উচ্চারণ করলো। হাই তুলে উঠে যেতে যেতে বলল, গুড নাইট গাইস, আই নিড টু স্লিপ। বলে ফোন টিপতে টিপতে বেরিয়ে গেল। 3 জোড়া চোখ অগ্নিদৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। সকাল 6টা 15। প্রিয়তা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে বৃষ্টি হওয়ার সামান্য শীত শীত পড়েছে। সে তাই আরাম করে উষ্ণ বুকে লেপটিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু অভ্যাসবশত প্রণয়ের ঘুম ভেঙে গেল। সে উঠে বসতে নিলেই ছোট্ট একটা দেহের সাথে বাধা প্রাপ্ত হলো। বুকে অনুভব করলো ছোট্ট একটা সত্তা। নাকে এসে ঠেকলো চেনা পরিচিত সুগন্ধি ঘ্রাণ। প্রণয় চোখ না খুলে বুক ভরে একটা নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে চোখ মেলে বুকের দিকে চাইল। সকাল সকাল নিজের প্রাণটাকে এত কাছ থেকে দেখে প্রণয়ের বুকটা প্রশান্তিতে ভরে গেল। সে সময় নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। পিঠের নিচ থেকে বালিশটা নিয়ে সন্তপনে প্রিয়তার মাথার নিচে রাখলো। উঠে বসে প্রিয়তার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে তাকাতেই তার কাশি উঠে গেল। সে দ্রুত হাতে লুঙ্গি ঠিক করে উঠে পড়ল বিছানা থেকে। ভাগ্যিস আগে সে জেগেছিল, না হলে আজ তার মান সম্মান ইন্নালিল্লাহ হয়ে যেত। সে আড়মোড়া ভেঙে দরজা খুলে বাইরে বের হলো। সারা রাত তীব্র বর্ষণের পর ঝরঝরে সুন্দর সোনালি সকাল। চারিদিকে পাখিদের সুমিষ্টি কুহুতান। ভদ্র মহিলা উঠোন ঝাড় দিচ্ছে। প্রণয় চারপাশে তাকিয়ে মুগ্ধ হলো। যতদূর চোখ যায় বিস্তর চা বাগান। ভদ্রমহিলা প্রণয়কে দেখে এগিয়ে এলেন। মৃদু হেসে জিজ্ঞেস করলেন, ঘুম কেমন হয়েছে বাবা? প্রণয়ও আন্তরিক হেসে জবাব দিল, অনেক ভালো চাচি, আপনি আমার যে উপকার করেছেন তার প্রতিদান হয়তো আমি কোনোদিনও দিতে পারবো না। ভদ্রমহিলা হাসলেন, স্নেহ সুরে বললেন, এভাবে বলছো কেন? তুমি তো আমার ছেলের মতোই। তোমার বউ কোথায়? ঘুমাচ্ছে। ভদ্রমহিলা হেসে বললেন, থাক, ঘুমাক। পোয়াতি মেয়ে মানুষ, এই সময় চোখে একটু ঘুম থাকে, আরও একটু ঘুমাক। পোয়াতি কথাটা শুনে এবার প্রণয়ের মধ্যে কি রকম একটা ফিলিংস কাজ করলো। শব্দটা বারবার শুনতে শুনতে তার নিজের উপর কেমন সন্দেহ হতে লাগলো। সে ঢোক গিলে মনে মনে বলল, সামান্য দুটো চুমু খেয়ে বাবা হচ্ছে, বাহ কি সৌভাগ্য আমার। প্রণয় বলল, চাচি আমি আশপাশটা একটু দেখে আসি, আমার বউ উঠে গেলে বলবেন আমি আশেপাশে আছি। হেসে সম্মতি জানালেন ভদ্রমহিলা। প্রণয় বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় আরো 20 মিনিট পর জেগে উঠল প্রিয়তা।
চোখ কষলে উঠে বসে আশেপাশে প্রণয়কে খুঁজল, কিন্তু কোথাও নেই। আরও কিছুক্ষণ ঘুমাতে চেয়েছিল প্রিয়তা, কিন্তু প্রণয় ভাইকে ফিল করতে না পারায় কাঁচা ঘুমটা ভেঙে গেছে। সে হাই তুলতে তুলতে বাইরে গেল। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। ঘুমো ঘুমো চোখ দুটো অসম্ভব মায়াবী। হাঁটুর নিচ অব্দি ঢেউ খেলানো চুলগুলো শুকিয়ে গেছে। পরনের শাড়িটা হালকা হালকা কুঁচকে আছে। প্রিয়তা বাইরে বেরিয়ে দেখলো বাড়ির এক কোনায় ভদ্রমহিলা রান্না বসিয়েছে। প্রিয়তা ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। নমনীয় সুরে সালাম দিয়ে ডাকলো, চাচি। ভদ্রমহিলা ফিরে তাকালেন প্রিয়তার দিকে। প্রিয়তার মায়াভরা মুখখানায় চোখ স্থির হয়ে গেল। প্রিয়তা একটু ইতস্তত করে বলল, চাচি, আমার স্বামীকে দেখেছেন? ভদ্রমহিলা মুস্কি হেসে বললেন। ওদিকে গেছে। প্রিয়তা ধন্যবাদ জানিয়ে দৌড় দিতে উদ্যক্ত হলে ভদ্রমহিলা থামিয়ে বললেন, ধীরে মেয়ে, ধীরে ধীরে যাও। তুমি যে পোয়াতি সেটা কি ভুলে যাও? প্রিয়তার মনে পড়ল সে তো এখন 1 মাসের পোয়াতি। সে ওনার কথা মতো পেট ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে গেল। ভদ্রমহিলা আবার বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের আজীবন একসাথে থাকার তৌফিক দান করুক। প্রিয়তা আশেপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেল পেছনের ফুলের বাগানের দিকে। কিছুটা দূরে এগিয়ে যেতেই নজরে পড়ল সুঠাম বলিষ্ঠ দেহের পুরুষালীর পৃষ্ঠদেহ। সে চপ্পল পায়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। পেছনে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, আমাকে একা ফেলে চলে এসেছেন প্রণয় ভাই? প্রণয়ের ঠোঁটে হাসি ফুটল। সে সামনে তাকিয়ে ডাকল, আয়। পেটে হাত দিয়ে ধীরে ধীরে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় চোখ ঘুরিয়ে তাকাতেই বুকে চাপ অনুভব করল। ফুলো ফুলো আদরে চোখ মুখ হাঁটু অবধি চুলগুলো হালকা এলোমেলো, লাল শাড়িটাও একটু একটু কুঁচকে আছে। গাল দুটো ধরে একটু চিপে দেওয়ার তীব্র বাসনা জাগলো মনে। প্রিয়তা আবার গাল ফুলিয়ে বলল, জানেন, আপনাকে না দেখে কত ভয় পেয়েছিলাম আমি। প্রণয় কপালে ভাঁজ ফেলে বলল, কেন? কি ভেবেছিলে তোকে ফেলে চলে গেছে? প্রিয়তা মৃদু হাসলো। প্রণয়ের পেশিবহুল হাত জড়িয়ে ধরে বিশ্বাসী কণ্ঠে বলল, আমি জানি বিপদের সময় সবাই আমার হাত ছেড়ে দিলেও আপনি ঠিকই শক্ত করে ধরে রাখবেন। প্রিয়তার এমন বিশ্বাস দেখে প্রণয়ের বুকটা কেঁদে উঠল। হাহাকার ছড়িয়ে পড়ল বুকে। এত বিশ্বাস করতে নেই পাখি। আমার যে তোকে ছাড়তেই হবে। সামনে লড়াইটা তোর একার হবে, যেখানে থাকবে না প্রণয় নামের কারো অস্তিত্ব। প্রণয় ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা ভাবনায় তলিয়ে গেল। প্রিয়তা মাথা তুলে সামনে তাকাতেই দেখল কাঠগোলাপের গাছ। সে উচ্ছ্বাসিত নয়নে এগিয়ে গেল সেদিকে। গাছের নিচ থেকে একটা কাঠগোলাপ কুড়িয়ে কানে গুঁজল। পুনরায় দৌড়ে প্রণয়ের কাছে এসে দেখিয়ে বলল, কেমন লাগছে প্রণয় ভাই? প্রণয় স্লান হেসে চুল থেকে ফুলটা তুলে দূরে ছুঁড়ে ফেলল। গালে বৃদ্ধাঙ্গুলের স্লাইড করে কোমল কণ্ঠে বলল, তোকে এসব মানে না। মন খারাপ হলো প্রিয়তার। প্রেয়সীকে মন খারাপ করতে দেখে প্রণয় হাসল। পাশের রক্তজবা গাছ থেকে একটা টকটকে লাল রক্তজবা তুলে কানের পেছনে গুজে দিয়ে বলল, আমার রক্ত যাবা। আমার রক্তজবা। কথাটা কর্ণকুহুরে পৌঁছাতেই থমকে গেল প্রিয়তা। কথাটা মনের ভীষণ গভীরে লাগলো। বিমোহিত চোখে চাইল প্রণয়ের বাদামি চোখের দিকে। আপনার উপস্থিতি আমার জীবনে জাদুর কাঠির মতো। আপনি আমার জীবনের রঙিন অধ্যায়। আপনি থাকলে আমার সব কিছুই রঙিন লাগে, আর আপনি যখন থাকেন না, বিষাদময় আধারে ঢেকে যায় আমার সবটা। কিন্তু চিরন্তন সত্যি তো এটাই, আপনার জীবনে আমার কোনো অধিকার নেই, আপনি আমার নন। প্রণয় চেয়েছিল ওর নীল চোখের গভীরে। চোখের ভাষা পড়ে নিয়ে গুনগুন করে গাইল, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। চমকে তাকালো প্রিয়তা। প্রণয় তার বিস্ময়ে পাত্তা দিল না। মুখের উপর পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলল, এখানে থাকবি নাকি বাড়ি ফিরবে? প্রিয়তার চোখে মুগ্ধতার ছাপ। ফিরতে চাই না, থেকে যেতে চাই এই অজানায় বাকি জীবন, যেখানে আপনি হবেন শুধুই আমার, যেখানে নিঃসংকোচে আপনার বুকে মাথা রেখে প্রতিটা রাতে যাপন করতে পারবো আমি, যেখানে কেউ এসে আমার চরিত্রে আঙুল তুলে বলবে না তুমি পাপ করেছো। তবে কেন ফিরবো? আমি ফিরতে চাই না। প্রিয়তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে এক চিলতে হাসল প্রণয়। প্রিয়তার দিকে একটু ঝুঁকে গিয়ে চোখে চোখ রেখে বলল, যা কখনো হওয়ার নয় তা নিয়ে ভেবো না। প্রণয়ের উত্তরে চমকে উঠল প্রিয়তা। চোখ বড় বড় করে ভাবল। এই লোক কি মন পড়তে পারেন? প্রণয় আবার জবাব দিল,
পারি। চমকিত নয়নে প্রণয়ের বাদামি চোখে তাকিয়ে আবার ভাবল। কি সর্বনাশ! এখন কি মনে মনেও ভাবতেও পারবো না আপনার জন্য? মনের কথা শোনার ডিভাইসও আবিষ্কার করে ফেলেছেন আপনি। প্রিয় তার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল প্রণয়। তার বাম হাত টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে দ্রুত কণ্ঠে বলল। ওই ছোট্ট মাথায় এত চাপ দিস না। শরীরটা তোর হলেও মনটা আমার। প্রিয় তার মনে সুখের বাতাস বয়ে গেল। ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল। এত কিছু বুঝলে তবে কেন অন্যজনকে বিয়ে করলেন? কিন্তু এই প্রশ্নটা আর প্রণয় শুনতে পেল না। ওরা ফিরে এলো সেই ছোট্ট মাটির বাড়িতে। এখন বাড়ি ফেরার পালা। বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণ চিন্তা করে করে পাগল হয়ে গেছে। হাসপাতালের ঘটনাটা নিশ্চয়ই ইতিমধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। প্রণয় আর প্রিয়তা ভদ্রলোক আর ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উপরে জঙ্গল, তার ওপারে শহর, সোজা রাস্তা, অনেক দূর, প্রায় 400 কিলোমিটার। পায়ে হেঁটে তাদের গাড়ি ধরতে হবে। প্রণয় আর প্রিয়তা হাঁটছে। ক্ষেতের মাঝ বরাবর সূর্য এখন মধ্য গগনে। প্রচণ্ড সূর্যরশ্মির উত্তাপে প্রিয়তা ও প্রণয়ের ফর্সা ত্বক টকটকে লাল হয়ে গেছে। কিন্তু আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু ধুধু ধান ক্ষেত। হাঁটতে হাঁটতে প্রিয়তার মাথা ঘুরছে। পিপাসার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু এই সমতল ভূমিতে পানি পাওয়া যাবে না। তাই এগুলো বলে শুধু শুধু প্রণয় ভাইকে ব্যস্ত করতে চায় না। প্রণয় নিজের বলিষ্ঠ দেহের আড়ালে যতটা সম্ভব প্রিয়তাকে আড়াল করার চেষ্টা করছে। গরম লাগছে পাখি? আহা, প্রণয় বুঝলো মেয়েটা মিথ্যা বলছে, কিন্তু কিছু বলল না, বরং আরো দ্রুত পা চালাতে লাগলো। 2 কিলোমিটার তারা হেঁটে চলছে। প্রায় 2 কিলোমিটার বাকি। কিন্তু এখন আর কিছুতেই প্রিয়তার পা চলছে না। প্রণয় কিছুক্ষণ তাকে সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে আচমকা এক টানে কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় লাফিয়ে উঠল প্রিয়তা। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। সত্যি তার আর পা চলছে না। সে মাথা এলিয়ে দিল প্রণয়ের কাঁধে। প্রণয়ের ভীষণ কষ্ট হচ্ছে। সারাদিন রোদে পুড়ে কাজ করা সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও তারা সহ্য করে নেয়। তাদের অভ্যাস আছে। কিন্তু শিকদাররা কখনোই গ্রীষ্মকাল বা শীতকাল তেমন একটা অনুভব করতে পারে না। তাদের জন্য শীত গ্রীষ্ম সবই এক লাগে। গাড়িতে বাড়িতে সব জায়গায় তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তাই হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা নাজেহাল। আরও 50 কিলোমিটার হাঁটার পর প্রণয় মেন রোড দেখতে পেল। সে দ্রুত এগিয়ে গেল সেদিকে। রাস্তার পাশে দুটো দোকানও দেখা যাচ্ছে। প্রণয় রাস্তা থেকে কিছুটা দূরে প্রিয়তাকে নামিয়ে দিল। রক্তিম মুখশ্রীতে নজর বুলিয়ে ক্লান্ত কণ্ঠে বলল। চল, এসে গেছে। প্রিয়তা দূরে রাস্তার দিকে তাকালো। প্রণয় ওর হাত ধরে নিয়ে গেল একটা টং দোকানের সামনে। সেখান থেকে বড় বড় 2 বোতল পানি নিয়ে একটা এগিয়ে দিল প্রিয়তার দিকে। ক্লান্ত কণ্ঠে বলল। পানি খা, যথেষ্ট তেষ্টা পেয়েছে তো। প্রিয়তা প্রণয়ের দিকে সন্তুষ্ট নজরে তাকিয়ে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে অর্ধেকটা খেয়ে ফেলল। মুখটা ধুয়ে নে, আরাম লাগবে। প্রিয়তাও তাই করলো। চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। এখন অনেকটা সতেজ লাগছে। প্রণয়ও পুরো একটা বোতল পানি ঢকঢক করে খেয়ে নিল। প্রিয়তার হাতে থাকা বোতলটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। প্রিয়তা অন্যটা এগিয়ে দিয়ে বলল। মুখটা মুছে নিন। প্রণয়ও তাই করলো। মুখ মুছা শেষে প্রিয়তার দিকে তাকে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। কিছু খাবি? প্রায় দুপুর হয়ে এসেছে। এত রাস্তা হেঁটে এসে ক্ষুধা তো লেগেইছে। প্রণয় ভাইয়ের কাছে আবার কিসের লজ্জা? সে মাথা নুয়ে সম্মতি জানালো। প্রণয় পাউরুটি আর কলা কিনে প্রিয়তার হাতে দিয়ে বলল। আপাতত এগুলো খাও, এখানে ভাত রুটি কিছুই পাওয়া যায় না। সামনে ভাতের হোটেল পেলে তখন ভাত খাবি। প্রিয়তা প্রণয়ের হাত থেকে পাউরুটির প্যাকেটটা নিল। সেখান থেকে এক টুকরো রুটি প্রণয়ের মুখের সামনে ধরে বলল। হ্যাঁ, করুন। প্রণয়ও তাকালো প্রিয়তার দিকে, কিন্তু কোনো রকম বাক্য ব্যয় না করে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে প্রণয় প্রিয়তাকে এক পাশে দাঁড় করিয়ে বলল। তুই দাঁড়া, আমি টাকাটা দিয়ে আসি। প্রিয়তাও লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে রইল। টাকা দিয়ে ফিরে এসে আশেপাশে কোথাও প্রিয়তাকে দেখতে পেল না প্রণয়। মাথা তুলে সামনের দিকে তাকাতেই কলিজা মোচড় দিয়ে উঠল। প্রিয়তার রাস্তার মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে দ্রুতগামী ট্রাক। প্রণয়ের হুঁশ উড়ে গেল। সেও দৌড় দিয়ে আস্তে আস্তে চিৎকার দিয়ে বলল। সরে যা যান। কিন্তু সেসব কথা প্রিয়তার কান অবধি পৌঁছালো না। সে ছুটে গিয়ে বিড়াল ছানাটাকে কোলে তুলে নিল।
বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই আঁতকে উঠে চোখ খিচে বন্ধ করে নিল। সাথে সাথেই বা হাতে তীব্র টান অনুভব করলো। সে ছিটকে গিয়ে পড়ল কার উপর। ভয়ে প্রিয় তার সর্বাঙ্গ কাঁপছে। আবারও কারো কণ্ঠ কানে আসতেই পিটপিট করে চোখ তুলে তাকালো প্রিয়তা। চোখ মেলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চরম আশ্চর্য হলো সে। সামনের ব্যক্তির চোখ মুখ অতি ক্রোধে লাল বর্ণ ধারণ করেছে। প্রিয়তা আশ্চর্যিত কণ্ঠে বলল, শুদ্ধ ভাই? কথাটা শেষ করার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রিয়তার তুলতুলে নরম গালে চর বসিয়ে দিল শুদ্ধ। শুদ্ধের চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। সে তীব্র ক্রোধান্বিত কণ্ঠে প্রিয়তার দু বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, এখনই তো মরে যেতিস। কোনো হুঁশ আছে তোর? তুই কি এতটাই অবুঝ? প্রিয়তার নীল চোখ টলমল করছে। মুহূর্তেই ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেল। প্রণয় ছুটে এসে দ্রুত প্রিয়তাকে কাছে নিয়ে উন্মাদের মতো হাত মুখ ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস জান? কোথায় ব্যথা পাসনি তো? প্রণয়ের হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করছে। প্রিয়তা অশ্রুসিক্ত নয়নে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় একটানে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিয়ে কান্না করে দিল। এসব দেখে শুদ্ধের মেজাজ আরো খারাপ হলো। ধপ করে মাথায় আগুন ধরে গেল। সে প্রিয়তাকে টেনে প্রণয়ের বুক থেকে সরিয়ে দিল। প্রণয়ের কলার চেপে ধরল, হুঙ্কার দিয়ে বলল, একদম ওকে ছুবি না। তুই তো শুরু থেকে লুজার ছিলি। তোর আসলে কোনো যোগ্যতাই নেই ভালোবাসা পাওয়ার। এখন যদি আমি সঠিক সময়ে না আসতাম তখন কি করতি তুই? তো এক্ষুনি মরে যেত। চমকে উঠল প্রণয়। না, ও মরবে না। সে দ্রুত প্রিয়তার হাত চেপে ধরল। প্রিয়তা বিস্মিত চোখে দুজনের কথাবার্তা শুনছে। শুদ্ধ প্রিয়তার অপর হাত শক্ত করে চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ছাড় ওকে। প্রণয় ছাড়তে চাইল না। শুদ্ধ জোর করে প্রণয়ের হাত ছাড়িয়ে দিল। প্রণয়ের মন আটকাতে চাইলেও মস্তিষ্ক বাধা দিল। শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, কালকে সেভ করেছিলি, সেজন্য তোর কাছে চিরকৃতজ্ঞ। এখন আমারটা আমি বুঝে নেব। তুই দূরে থাক। তোর ভরসায় ফেলে রাখলে তুই আমাকে খুন করে ফেলবি। সে প্রিয়তার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। প্রণয় আর বাধা দিল না, শুধু নির্মেষ চোখে চেয়ে রইল শুদ্ধ ধরে থাকা হাতের পানে। প্রিয়তা শুদ্ধের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পুরুষালী শক্তির কাছে সে সফল হলো না। প্রিয়তা কান্না করে দিয়ে বলল, প্লিজ আমায় ছাড়ুন শুদ্ধ ভাই, প্লিজ ছাড়ুন। আমি প্রণয় ভাইয়ের কাছে যাব। শুদ্ধ শুধু একবার রক্তিম চোখে তাকালো, তাতেই ভয় পেয়ে গেল প্রিয়তা। প্রণয়ের দিকে তাকে করুণ চোখে মিনতি করল। আমি আপনার সঙ্গে যাব। শুদ্ধ তাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। দেখতে দেখতেই চোখের নিমিষেই শুদ্ধের কম্পিত গাড়িটা চোখের আড়াল হয়ে গেল। হঠাৎ চলে আসা ঝড়ের মতো কেড়ে নিয়ে গেল এক পুরুষের প্রাণ পাখিকে। প্রণয় কি পারতো না তার রক্ত জবার হাতটা শক্ত করে ধরে রাখতে? ছেড়ে দিল কেন? প্রণয়ের বাদামি রঙা চোখের মনি উপচে পড়তে লাগলো তরল স্রোত। সে নীরব চোখে তাকালো রাস্তার দিকে। সেখানে এখনো সাদা রঙের লোমশ একটা বিড়াল ছানা পড়ে আছে, যাকে বাঁচাতে একটু আগে প্রিয়তা মরতে বসেছিল। প্রণয় হাত বাড়িয়ে তাকে তুলে নিল। অনেক কষ্টে হাসি ফুটিয়ে বলল, তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমরা দুজনের সর্বশান্ত। তুই হতে জানতে চাচ্ছিস আমি আমার প্রাণকে কেন নিয়ে যেতে দিলাম? নিয়ে যেতে দিলাম কারণ আমি ব্যর্থ। বলতে বলতে শব্দ করে কেঁদে দিল প্রণয়। আমার খুব কষ্ট হচ্ছে জানিস। আমি পারবো না রে আমার রক্ত জবাকে ছাড়া বাঁচতে, কিন্তু আমার সঙ্গে রেখে ওকেই বার কত কষ্ট দিব বল। প্রণয় আবার ধীর পায়ে হেঁটে সেই দোকানের সামনে গেল। বিড়ালটার জন্য বিস্কিট কিনে দিয়ে নিজের জন্য 1 প্যাকেট সিগারেট কিনে নিল। আজ প্রায় 4 দিন পর সিগারেটে হাত লাগাচ্ছে। এই 4 দিন তার সিগারেটের কথা মনেই পড়েনি, কিন্তু এখন এটা খুব প্রয়োজন। সে একটা সিগারেট ঠোঁটের সাথে চেপে ধরে টান দিতে লাগলো। শুদ্ধ সিরিয়াস মুডে ড্রাইভ করছে। শুদ্ধের পাশে বসে থাকতে প্রিয়তার ভয়ে হাঁটু কাঁপছে, কিন্তু শুদ্ধকে কিছু বলার সাহস পেল না। শুদ্ধও কিছু বলল না। রাগে তার শরীরের সমস্ত রক্ত ফুটছে। প্রিয়তা কিছু না বলেই নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। মনে মনে বলল, আমাকে কেন উনি তার সঙ্গে ছেড়ে দিলেন? আমার ভীষণ ভয় করছে প্রণয় ভাই, আমি আপনার কাছে যাব। নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। শুদ্ধ দেখলো, কিন্তু কিছু বলল না। শিকদার বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। সামনের টিভিতে সংবাদ পাঠিকা বলছে দেশের জরুরি অবস্থা জারি করা হয়েছে। হঠাৎ কাল রাতে ডিসিএমসি হাসপাতালে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়েছে দেশের আইনমন্ত্রী সহ 200-র বেশি যুবতী নারী, ফিমেল ডাক্তার ও নার্স। পুরুষদের সংখ্যা বেড়ে প্রায় 300।
এই সব খবর শুনে শিকদার বাড়ির সবার অবস্থা খারাপ। শুধু স্বাভাবিক আছে 3 থেকে 4 জন, তাদের কোনো প্রতিক্রিয়া নেই, যেন তারা আগে থেকেই সব জানতো। পরিণীতা, প্রেরণা, তন্ময়, তীরা, তরি কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। সাদাব, রাজ, অরণ্য, সমুদ্র গভীর চিন্তায় মগ্ন। এরই মাঝে প্রিয়তাকে নিয়ে ভেতরে ঢুকলো শুদ্ধ। বাড়ির সবার এমন করুণ অবস্থা দেখে অবাক হয়ে গেল প্রিয়তা। সে সদর দরজার কাছে দাঁড়িয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করল। কাঁদছো কেন বড় আম্মু? প্রিয়তার কণ্ঠ কানে আসতেই সবাই সচকিত হয়ে দরজার দিকে তাকালো। প্রিয়তাকে সুস্থ সবল অক্ষত অবস্থায় দেখে সবার চোখ মুখ চকচক করে উঠল। অনন্যা বেগম আরো জোরে কেঁদে উঠলেন। প্রিয়তা বিস্ময় নিয়ে সামনে এক পা এগোতেই তন্ময় এক লাফে উঠে এসে প্রিয়তার কোমর জড়িয়ে ধরল। গাল নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, আই এম সরি আপু, আমি আর কখনো তোমার সাথে শয়তানি করব না আপু, আর কখনো তোমাকে জ্বালাবো না। তুমি যা বলবে সব শুনবো, তুমিও আমাদের ছেড়ে কোথাও যেও না আপু। প্রিয়তা সবার এমন অদ্ভুত আচরণে তাজ্জব বনে গেল। প্রিয়তার কানে এসে পৌঁছালো টিভিতে বলা বিশেষ প্রতিবেদন। এতক্ষণে সে বুঝতে পারল কি হয়েছে। তন্ময় তার চিরচেনা ছন্দে এবার গলা ছেড়ে কেঁদে উঠল। এ যে সে কান্না নয়, লা কানে তাল পড়ে যাওয়ার মতো কান্না। প্রিয়তা নরম চোখে তাকালো তন্ময়ের দিকে। কাঁদতে কাঁদতে গুলুমুলু বাচ্চাটার কি অবস্থা হয়েছে। তন্ময়কে কোলে নিয়ে তুলতুলে গালে চুমু খেয়ে আদরে কণ্ঠে বলল, এ ভাই দেখ, আমি ঠিক আছি তো, আর কাঁদিস না। তন্ময় শক্ত করে আপুর গলা জড়িয়ে ধরল। এসব ফ্যামিলি মেলোড্রামা দেখতে শুদ্ধের মোটেও ইন্টারেস্ট নয়, তাই সে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল। সবাই প্রিয়তাকে সুস্থ দেখে কিছুটা শান্তি পেল, কিন্তু প্রণয়, পরিণীতা ছুটে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ভাই কোথায়? প্রিয়তার আবারও মনে পড়ল প্রণয় ভাইয়ের কথা। সে নিচু কণ্ঠে জবাব দিল। আসেননি। পরিণীতা ভয় পেয়ে গেল, আরো উত্তেজিত কণ্ঠে বলল, আনিসনি মানে কোথায়? প্রিয়তা সবাইকে কাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত সকল ঘটনা খুলে বলল। তবে বিশেষ কিছু ঘটনা চেপে গেল। আশ্চর্য হয়ে গেল সবাই, সাথে ভয় তাদের শরীর কাটা দিয়ে উঠল। কত বড় বিপদের মধ্যে পড়েছিল। তবে আল্লাহর রহমতে দুজনেই ঠিক আছে দেখে সবাই একটু স্বস্তি পেল। কিন্তু একটা কথা শুনে ভ্রু কুঁচকে গেল পরিণীতার। শুদ্ধের উপর হওয়া সন্দেহটা এবার তার বিশ্বাসে পরিণত হলো। সে প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তার মানে কি যা ভেবেছিলাম তাই ঠিক? শুদ্ধ ভাই আর বড় দাদানের মধ্যে সকল তিক্ততার কারণ ভালোবাসা? অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, অনেক ধকল গেছে তোমার উপর। যাও, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো, খেয়ে বিশ্রাম নেবে। তিনি বাকি সব ছেলেমেয়েদের উদ্দেশ্যে বললেন, তোমরাও খেতে আসো, খাবার দিচ্ছি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো কারো পেটে কিছু পড়েনি। ওরা সবাই সম্মতি জানালো। প্রিয়তাও মাথা নেড়ে উপরে চলে গেল। প্রিয়তা নিজের ঘরে গিয়ে নরম বিছানায় গা এলিয়ে দিল। নিজের ঘরের শান্তি অন্যরকম। সেই প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলল। সাথে সাথেই স্মৃতির পাতায় ভেসে উঠল গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা। মিস করতে লাগলো প্রণয় ভাইয়ের সাথে কাটানো একটা মুহূর্ত। প্রণয় ভাইয়ের কথা মনে পড়তেই মন আবার অস্থির হয়ে পড়ল। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করেও আর শান্তি মিলল না। ধুর, সে দ্রুত উঠে বিছানায় হাতড়ে ফোন খুঁজল, কিন্তু বিছানায় নেই। হাসপাতালে যাওয়ার সময় সে নিজের ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে নজর পড়ল পড়ার টেবিলে। সে দ্রুত পায়ে গিয়ে ফোনটা তুলে নিল। প্রণয় ভাইয়ের ফেসবুক আইডিতে ঢুকে প্রত্যেকটা ছবি মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। প্রত্যেকটা ছবি পারফেক্ট আর ফর্মাল লুকে। প্রত্যেকটা ছবিতে ইন করা সাদা বা কালো শার্টের সাথে ফর্মাল প্যান্ট, হাতে ব্যান্ডেড ওয়াচ আর মুখে সেই চিরাচিত্ত গাম্ভীর্য। একটা ছবিতেও সেই এলোমেলো ব্যাপারটা নেই, যেটা প্রিয়তা খুঁজছে। মন শান্ত করতে ছবিগুলো দেখতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকটা ছবির কমেন্ট বক্স পড়ে প্রিয়তার মেজাজ খারাপ হয়ে গেল। প্রত্যেকটা ছবির কমেন্ট বক্সেই মেয়েদের উপচে পড়া ভিড়, আর একজনের কমেন্ট কি বাহার। এসব প্রিয়তার মোটেও সহ্য হলো না। তাদের সাথে ঝামেলা করার জন্য মুখ হাত পা নিষ্পিস করতে লাগলো। তাই সে দ্রুত নিজের ফেক আইডি লগ ইন করে একটা মেয়েকে রিপ্লাই করলো। ছেলে ধরা ডাইনি কোথাকার, সুন্দর বেটা দেখলেই ছুকছুক করতে মন চায় শালি। অন্যের বাচ্চার বাপের দিকে নজর দিস, এই লজ্জা করে না?
ফকিন্নি, তোদের তো ফিনাইল হারপি খেয়ে মরে যাওয়া উচিত। এই কমেন্টটা কপি করে সে আরও কয়েকজনকে দিল। ইচ্ছে ছিল সবাইকে দেওয়ার, কিন্তু এত হাজার হাজার কমেন্টের মধ্যে সবাইকে দেওয়া সম্ভব না, তাই বেছে বেছে কয়েকজনকে দিল। এবার একটু ভালো লাগছে। ভীষণ হিংসা হয় প্রণয় ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে। প্রণয় ভাইকে নিয়ে কেউ ভালো মন্দ বললে সহ্য হয় না, অথচ চোখের সামনে প্রণয় ভাইয়ের বউকে সহ্য করতে হয়। অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রিয়তা এবার প্রণয়ের নাম্বার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠে ভেসে এলো, আপনি যে নম্বরটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবার সীমানার বাইরে রয়েছে। মন খারাপ হলো প্রিয়তার। আরও দু একবার ফোন করে হতাশ হলো সে। ফোনটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো প্রণয় ভাই কিভাবে গলা থেকে ওড়নাটা ছুঁড়ে ফেলেছিলেন। তখনকার প্রণয় ভাইয়ের বলা কথাগুলো মনে পড়তেই লজ্জায় প্রিয়তার কান গরম হয়ে গেল। সে গলা থেকে ওড়নাটা সরিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রণয় ভাইয়ের পাগলামো গভীর চিহ্নগুলো এখনো গলায় ঘাড়ে জ্বলজ্বল করছে। ধবধবে ফর্সা চামড়ার কামড়ের দাগগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করছে। প্রিয়তার লজ্জায় হাত কাঁপছে। সে কুর্তিটা টেনে একটু নিচের দিকে নামালো। গলা থেকে বেশ খানিকটা নিচে আরো কয়েকটা কামড়ের দাগ। সেগুলোতে হাত ছোঁয়াতেই মনে পড়ল তখনকার প্রণয় ভাইয়ের বলা একটা কথা, একটু খায় যান প্লিজ। লজ্জায় প্রিয়তার দু হাতে মুখ ঢেকে দিল। চোখের সামনে ভেসে উঠল ওইসব মুহূর্তগুলো। সে এক ছুটে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিকেল 4:20। প্রণয় এখনো ফিরেনি। ওরা ভাই বোনেরা এখনো তাদের বড় ভাইয়ের অপেক্ষা করছে। তাদের ভাইকে চোখের সামনে না দেখা পর্যন্ত তারা স্বস্তি পাচ্ছে না। আরও 30 মিনিট পর কলিং বেল বেজে উঠল। তীরা ছুটে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপারের ব্যক্তিকে দেখে খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ছুটে গিয়ে আনন্দিত কণ্ঠে সবাইকে বলল, বড় দাদান এসেছেন। ওরা সবাই বসা থেকে লাফিয়ে উঠল। ততক্ষণে প্রণয় ড্রয়িং রুমে চলে এসেছে। তাকে দেখতে ভীষণ ক্লান্ত ও দুর্বল লাগে। চোখ দুটো হালকা লাল। পরিণীতা এক ছুটে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। থমকে দাঁড়ালো প্রণয়। পরিণীতা কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, কোথায় চলে গেছিলে দাদান? পরপর প্রেরণা, প্রীথম, রাজ, অরণ্য, সমুদ্র, তীরা, তরি, তন্ময় ওরা সবাই এগিয়ে গিয়ে একসাথে বড় ভাইকে জড়িয়ে ধরল। ওরা যে তাদের দাদানকে কত ভালোবাসে তা ওই পাপিষ্টরা কোনো দিনও ধারণা করতে পারবে না। কথায় আছে বড় ভাই মাথার উপর বট বৃক্ষের মতো, আর ওরা সেটা খুব ভালো মতো মানে। সবাই মিলে প্রণয়কে জড়িয়ে ধরে অভিযোগ করতে লাগলো। এতক্ষণে কিঞ্চিত হাসি ফুটল প্রণয়ের ঠোঁটে। সেও ভাই বোনকে আগলে নিয়ে স্নেহ ভরা কণ্ঠে বলল, হয়েছে, এবার ছাড়। ঠিক আছে তো আমি? সবাই ছাড়ল। প্রণয় পুনরায় সবার দিকে একবার তাকে আদরে কণ্ঠে বলল, এত চিন্তা করিস না আমাকে নিয়ে। বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। প্রীতম, প্রেম আর পরিণীতা সবাই বুঝলো, মনে মনে ভীষণ কষ্টও পেল। তারা তো জানে তাদের ভাই ঠিক কতটা যন্ত্রণা আর ভালোবাসার বুকে চাপা দিয়ে বেঁচে আছে। এভাবে কি মানুষ বাঁচে? প্রণয় ক্লান্ত শরীরে ঘরে ঢুকে এসির পাওয়ার বাড়িয়ে দিল। পরনের শার্ট খুলে খালি গায়ে বিছানায় বসে পড়ল। খালি গায়ে চওড়া কাঁধসহ বলিষ্ঠ দেহের মাংসপিণ্ডগুলো ফুলে উঠেছে। প্রণয়কে ঘরে আসতে দেখে প্রহেলিকা ছুটে এলো। ঘরে ঢুকতেই প্রণয়কে এমন হট লুকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ চোখ দিয়ে গিলে খেলো। তারপর মনে পড়ল চোখ দিয়ে গিলে খাওয়ার কি দরকার, সে চাইলে তো আস্ত গিলে খেতে পারে। সে ধীর পায়ে এগিয়ে এসে প্রণয়ের পাশে বসল। হাত জড়িয়ে ধরে বেশ মায়াভরা কণ্ঠে অভিযোগ করে বলল, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না প্রণয়? কেন এত চিন্তা দিলে আমায়? জানো তো তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। বলতে বলতে একটু ঘনিষ্ঠ হয়ে বসার চেষ্টা করলো। প্রহেলিকাকে এমন গায়ের ওপর উঠে আসতে দেখে ভীষণ বিরক্ত হলো প্রণয়। মনে মনে চিবিয়ে উঠল, এমনিতে নিজের জ্বালায় বাঁচি না, এর উপরে এই গায়ে পড়া মেয়েটা। প্রণয় নিজের মেজাজ ঠিক রাখতে পারছে না। সে প্রহেলিকাকে নিচ থেকে সরিয়ে দিল। যথাসম্ভব কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, আমি ভীষণ গরম লাগছে, দূরে সরে বস। এমন প্রত্যাখ্যানের ক্ষোভে প্রহেলিকার মুখ লাল হয়ে গেল। প্রণয় তাকে রেগে যেতে দেখে বিন্দুমাত্র আগ্রহ করল না। উঠে নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়ল। প্রহেলিকা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, এক রাতেই তোমাকে এমন কি দিয়েছে যা আমি দিতে পারবো না? কি এমন দেয় যে আমার ছোঁয়া তোমার ভালো লাগে না? ওই মেয়েটার শরীরে কি আছে যেটা আমার নেই? আমি কি কম সুন্দরী?
তবে তুমি যতই চেষ্টা করো, যাই হয়ে যাক, এই প্রহেলিকা শিকদারের হাত থেকে তোমার মুক্তি নেই। তোমাকে এমনভাবে আমার সাথে জড়িয়ে ফেলবো যে এই জনমে তুমি আর মুক্তও হতে পারবে না। হঠাৎ কিছু একটা ভেবে বিরক্ত হলো প্রহেলিকা, মনে মনে বিড়বিড় করে বলল, এতগুলো মাস হয়ে গেল পিল অফ করে দিয়েছি, তবু কিছুতেই উদ্দেশ্য সফল হচ্ছে না। আমাকে ভালো ডক্টর কনসাল্ট করতে হবে, অ্যাট এনি কস্ট। তোমাকে আমার থাকতেই হবে। সে আবার ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কের সুতো আরো মজবুত হবে স্বামী। কিছু একটা ভেবে তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল, ভ্রু বাঁকিয়ে বলল, তার আগে আমাকে দেখতে হবে এক রাতে পানি কতদূর গড়িয়েছে আর কি কি হয়েছে। আমি ওকে এক চুলও বিশ্বাস করি না। সন্ধ্যা 6টা, পূর্ব আকাশে কালো মেঘের আনাগোনা। প্রিয়তা নিজ মন প্রাণ আত্মা সব এক করে দিয়ে পড়ছে। পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না, জীবনে যাই চলুক যাই ঘটুক। প্রিয়তার কখনোই পড়াশোনার প্রতি অমনোযোগী হওয়ার অভ্যাস নেই। সে জান লাগিয়ে পড়ছে, কিন্তু কিছু একটা তাকে ডিস্টার্ব করছে। একটু পরপরই পায়ে সুরসুরি লাগছে। এরকম আরো একবার হতেই মনোযোগ ছুটে গেল প্রিয়তার। বিরক্তিতে কপালে একটা ভাঁজ পড়ল। সে বিরক্ত মুখে কপাল কুঁচকে টেবিলের নিচে দৃষ্টিপাত করতেই বিস্ময়ে মুখ হা হয়ে গেল। মুহূর্তেই বিরক্তিকর ছাপ সরে গিয়ে খুশিতে মুখ দিয়ে চিৎকার বেরিয়ে গেল। সে থাবা মেরে সাদা বিড়াল ছানাটাকে টেবিলের নিচ থেকে বের করলো। এই বিড়াল ছানাটাই এতক্ষণ ওর পায়ে ঘষাঘষি করছিল। বিড়ালটা কোলে নিতেই খুশিতে প্রিয়তার মন বাগবাগ হয়ে গেল। এটা ওই বিড়াল ছানাটা যেটাকে প্রিয়তা বাঁচিয়েছিল। প্রিয়তা পড়াটোরা সব চুলাই দিয়ে বিড়ালটাকে নিয়ে বিছানায় পা ভাঁজ করে বসলো। ছানাটার চোখ আর প্রিয়তার চোখ একদম এক গাঢ় নীল। ছানাটার গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তোকে এখানে কে এনেছে বাবু? বিড়ালটা কি বুঝলো কে জানে, শুধু হাতে মাথা ঘষে দিয়ে একবার মিউ বলল। প্রিয়তা হাসলো, বুঝলো কে এনেছে। প্রিয়তা আবারও বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বলল, তোর অনেক খিদে পেয়েছে তাই না বাবু? বিড়ালটা এবারও মিউ বলল। প্রিয়তা ধরে নিল ওর খিদে পেয়েছে। সে ছানাটাকে কোলে নিয়ে উঠে যেতে যেতে বলল, আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর মা। আম্মু ডাকবি। চল আম্মু তোকে দুধ ভাত খেতে দেব, কিন্তু আমার মেয়েটার তো একটা নাম দিতে হবে। কি নাম দেব তোর? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ভেবে বলল, আজ থেকে তোর নাম কোকো, মাই বেবি। বলে বিড়ালটাকে চুমু খেয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দূর থেকে এসব কাণ্ড দেখে হেসে ফেলল প্রণয়। মা হওয়ার খুব শখ। সে উল্টো ঘুরে চলে যেতে নিলেই শব্দ করে ওর ফোন বেজে উঠল। দাঁড়িয়ে পড়ল প্রণয়। ফোন রিসিভ করে কানে ধরতেই তার মুখের এক্সপ্রেশন পাল্টে গেল। সে শুধু এক বাক্য বলল, আসছি। জাভেদ আরো কিছু বলতে নিলেই কট করে ফোন কেটে গেল। পরিণীতার মনটা বেশ ফুরফুরে। সে সুন্দর মতো সেজেগুজে আদিবের সামনে বসে আছে। ভাবখানা এমন যেন সে পড়তে বসেনি, প্রেম করতে বসেছে। আদিপ ওকে একটার পর একটা অঙ্ক বুঝিয়ে যাচ্ছে, কিন্তু এসবের প্রতি তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। তার একটাই কথা, এসব কড়াকড়ি ধরাধরিতে সে নেই। তার এখানে বসে থাকার মূল আকর্ষণই হচ্ছে তার মাস্টারমশাই। বেশ কিছুক্ষণ ধরে বাঁকা চোখে ওর মতিগতি লক্ষ্য করছে আদিপ। সে হঠাৎই অঙ্ক বোঝানো বন্ধ করে দিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, বুঝেছো কি বুঝিয়েছি? পরিণীতা লাজুক হেসে মাথা নাড়ল। আদিপ ভ্রু কুঁচকাল। সে একটা অ্যালজেব্রা খাতায় লিখে পরিণীতার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা একটু আগেই 5 বার করিয়েছি, তাই 5 মিনিটের মধ্যে সলভ করে দাও। খাতায় লিখে দেওয়া হিবিজিবি জিনিসটার দিকে তাকিয়ে ঢোক গেল পরিণীতা। এতক্ষণ মনে আকাশে উঠতে থাকা ফানুসগুলো টুসটাস করে ফেটে পড়ল। পরিণীতা একটু নাজুক হেসে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, কাল করে দিলে হবে না মাস্টার মশাই? আদিবের ভ্রু আরো খানিকটা কুঁচকে গেল। সে পাশের বেতটা হাতে তুলে নিল। হাতে বেত নিতে দেখে চোখ বড় বড় করে ফেলল পরিণীতা। ঢোক গিলে ততস্থ কণ্ঠে বলল, এখনই করে দিচ্ছি। আদিপ শান্ত চোখে হাত ভাঁজ করে ওর দিকে তাকিয়ে রইল। পরিণীতা মিনিট 10 কলম চিবিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে চেষ্টা করলো, তবু কিছু বুঝলো না, কিছু লিখতেও পারলো না। আদিপ ওর খাতা টেনে নিয়ে দেখলো একটা দাগ পর্যন্ত নেই। ভীষণ মেজাজ খারাপ হলো আদিপের। 1 ঘন্টা ধরে সে দুটো মাত্র অঙ্ক বোঝাচ্ছে, কিন্তু
এই গদ্ধব মেয়েটা একটা অঙ্ক ঠিকমতো বোঝার চেষ্টা করছে না। আদিপ রাগান্বিত কণ্ঠে ধমক দিয়ে বলল। হাত পাতো। ভয়ে গলা শুকিয়ে গেল পরিণীতার। সে ভয়ে ভয়ে বলল, কালকে করে দিব মাস্টার মশাই, প্রমিস। কিন্তু আদিপ এসব কোনো কথা কানে নিল না। ধমকে বলল, তোমাকে হাত পাততে বলেছি অ্যাঞ্জেল। পরিণীতা ভয়ে ভয়ে হাত পাতল। সাথে সাথে চটাস চটাস করে দুটো হাতে 4টা করে 8টা বেত মারল আদিপ। তুলতুলে ফর্সা হাতখানা মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। চোখ দিয়ে নিঃশব্দে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। আদিপ রাগে দুঃখে ধমকে বলল, এমন ডাব্বা মার্কা ছাত্রী আমার জীবনে আর দুটো দেখিনি। তোমার তো পড়াশোনার কোনো মন নেই, তাহলে পড়তে বসো কেন? পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেই পারো। আমি যা দেখেছি তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না। পরিণীতা মাথা নিচু করে নিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরো কিছুক্ষণ বকাঝকা করে শান্ত হলো আদিপ। পড়ানোর সময় শেষ। সে নিজেকে শান্ত করে পূর্ণ দৃষ্টিতে তাকালো পরিণীতার দিকে। কন্দ্রনরত লাল মুখখানি দেখে ভেতরটা কাঠ কয়লার মতো জ্বলে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বই খাতা বন্ধ করে দিল। পরিণীতাকে টেনে তুলে কোলের উপরে বসালো। অভিমানে উঠে যেতে চাইলেও পরিণীতা পেট জড়িয়ে ধরে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। পরিণীতা কিছু না বলে যার কাছে বোকা খেয়েছে তারই গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আদিপের মন নরম হলো। পরিণীতাকে নিজের দিকে ঘুরিয়ে সুন্দর মুখখানা 2 হাতের আজলায় তুলে ধরল। ব্যথাতুর নয়নে তাকালো। পরিণীতার এবার আরো জোরে কান্না পাচ্ছে। ভীষণ খারাপ লাগছে আদিপের। সে 2 হাত চোখের সামনে মেলে ধরল। মারার দাগগুলো লাল হয়ে ফুলে উঠেছে। সে 2 হাত একত্রিত করে হাতের তালুতে ঠোঁট চেপে ধরল। সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেল পরিণীতার। ভেজা চোখে তাকালো শ্যামবর্ণের পুরুষটার দিকে। আদিপ 2 হাতের তালুতে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, তুমি এত ফাঁকিবাজি কেন করো অ্যাঞ্জেল? তুমি তো জানো এভাবে চললে তুমি পাস করতে পারবে না। পড়াশোনায় একটু মন দাও, জীবনে তো কিছু একটা করতে হবে। মায়াভরা নজরে চেয়ে রইল পরিণীতা। কিছুক্ষণ চুপ থেকে আবারও আদিপের বাহু জড়িয়ে ধরে মিনমিন করে বলল, কি হবে এত পড়াশোনা করে? এত পড়ে আমি কি টাকা কামাবো? আমি এখন আব্বুর পয়সায় খাচ্ছি, এরপর আপনার পয়সায় খাবো। এসব পড়াশোনার সংসারে কোনো কাজে লাগবে শুনি? আমি পড়বো না, আমি সংসার করব আপনার সাথে। আমি পড়া চাই না, আমি মাস্টার মশাইকে চাই। বড় করে হতাশার শ্বাস ফেললো আদিপ। এই মেয়েকে মানুষ করা তার কর্ম নয়, তবুও তো চেষ্টা করতে হবে। সে বুকে জড়িয়ে নিয়ে বুঝিয়ে বলল, তুমি পরীক্ষায় ফেল করে আমাকে বিয়ে করলে লোকে কি বলবে? যে মাস্টার নিজের বউকে পড়াতে পারে না, সে অন্যকে কি পড়াবে? পরিণীতা এসব কানে তুলল না। আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, কে কি বললো তাতে আমাদের কি? আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে সুখেই সংসার করব। আর আমার এত পরে কাজ নেই, সেই তো বিয়ের পরে বাচ্চা মানুষ করব। আদিপ অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। পরিণীতাকে হুমকি দিয়ে বলল, বাচ্চা পালার খুব শখ, দেখবো বিয়ের পর কয়টা বাচ্চা সামলাতে পারো। পরিণীতা একটু নাজুক হেসে মাস্টার মশাইয়ের গালে চুমু খেয়ে বলল, আপনি যে কয়টা দিবেন? পরিণীতার বাক্য কর্ণগোচর হতেই কাছে উঠে গেল আদিপের। পরিণীতা আবার বলল, চলুন। আদিপ চোখ ছোট ছোট করে বলল, কোথায়? পরিণীতা আবারও নাজুক কণ্ঠে বলল, বিয়ে করতে। এবার আদিপের ঠোঁটেও হাসি ফুটলো। বাঁকা হেসে বলল, ঠিক আছে চলো, তবে আগে তোমার বাবা আর ভাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। বাপ ভাইয়ের কথা কানে যেতেই ভয়ে পরিণীতার মুখের রং উবড়ে গেল। সে ভয়ার্ত চোখে তাকালো আদিপের দিকে। আদিপের চোখে মুখে দুষ্টুমি। পরিণীতা কাপা কণ্ঠে বলল, আমার আব্বু ভাইয়ের সামনে আমাকে বিয়ের কথা বলতে আপনার ভয় করবে না? এমন কথা শুনে স্বচ্ছ হাসলো আদিপ। পরিণীতার নরম গালে নাক ঘষে দিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, যদি মৃত্যুকে ভয় করতাম তবে তোমাকে ভালোবাসতাম না অ্যাঞ্জেল। চমকে উঠল পরিণীতা। আদিপের মুখে চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, এসব কি অলক্ষণে কথাবার্তা? এসব কথা কখনো বলবেন না। আমি বাঁচলে আপনার সাথেই বাঁচবো, আর মরলে আপনার সাথেই মরবো। পরিণীতার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে প্রশান্ত হাসলো আদিপ। পরিণীতা বুকে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, একটা প্রশ্ন করি মাস্টার মশাই? আদিপ পরিণীতার চুলে হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল, করো। পরিণীতা বুক থেকে মাথা তুলে আদিপের চোখের পানে চাইল। কিছুটা দ্বিধা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন করল, আমাকে ভালোবাসা বিপদ জেনেও আমাকে কেন এত ভালোবাসেন মাস্টার মশাই? আদিপ মৃদু হাসলো। পরিণীতার মাথাটা টেনে আবারও বুকের সাথে মিশিয়ে নিল।
প্রিয়তমার কানের কাছে ঠোঁট নামিয়ে তপ্ত কণ্ঠে গুনগুন করে গাইল। একটা পুরনো ফ্যাক্টরি, পুরনো গুদাম ঘরে অজ্ঞাত পরিচয়ে 30 ঊর্ধ্ব 2 ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে। জায়গাটা বেশ বড় ও আধুনিক ধাঁচের। ফ্যাক্টরি পুরনো হলেও এখানের ব্যবস্থা প্রযুক্তি আধুনিক। ঘরটা বিশাল বড়। উপরে ঝুলছে হাই পাওয়ার এলইডি লাইট। তার তীব্র আলোয় চারপাশ চকচক করছে। দেওয়ালগুলো ধূসর প্যানেলের। সেখানে ঝুলছে ডিজিটাল ডিসপ্লে, কন্ট্রোল বোর্ড আর বায়োমেট্রিক স্ক্যানার। ঘরের মেঝেটাও পালিশ করা, চকচকে। ঘরের 3 দিকে আধুনিক অস্ত্রশস্ত্রের তাক। তাতে স্তরে স্তরে সাজানো আছে রাইফেল, ট্রেজার, ছুরি, পেপার স্প্রে, ইন্ডাস্ট্রিয়াল কাটার, বড় ছোট দড়ি, নাইফ, হাতুড়ি, কয়েক ধরনের রাইফেল ও রিভলভার। তার পাশেই অটোমেটেড টুল সেলফ, যেটার বাটন চাপলেই বেরিয়ে আসে বিভিন্ন অস্ত্রপাতি, যেমন ইলেকট্রনিক কাটার, হাই স্পিড ড্রিল বা ওয়েল্ডিং গান। তার পাশেই বড় একটা ফটো ফ্রেম ঝুলছে। সেখানে 2 ব্যক্তির ছবি। এক কোনায় হাইটেক মনিটরিং স্টেশন, যেখানে 3টা বড় স্ক্রিন। সেগুলোর মধ্য দিয়ে ক্যামেরা ফিট চলছে ফ্যাক্টরির প্রতিটি অংশ থেকে। রুমের মাঝখানে মেটাল অপারেশন টেবিল, উঁচু পরিষ্কার। তার পাশেই রিমোট কন্ট্রোল মেকানিক্যাল আর্ম, যা দিয়ে বন্দিকে শিকারীভাবে নির্যাতন করা হয়। টেবিলের নিচে বিল্ট ইন হাত করা। ঘরের পরিবেশ বেশ পরিষ্কার ও ঠান্ডা। এই জায়গা দেখে যে কেউ বলে দিতে পারবেন জায়গাটা প্রফেশনাল। বাতাসে হালকা কাঁচা রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে। হয়তো কিছুক্ষণ আগেই কাজ সম্পূর্ণ হয়েছে। ঘরের চারিদিকে স্পেশাল 20 জন গার্ড রোবোটিক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর ঘরের দরজা অটোমেটিকভাবে খুলে গেল। রুমের উজ্জ্বল সাদা আলোয় 2টো অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। তাদের মধ্যে একজন কালো শার্ট, কালো প্যান্ট, কালো মাস্ক পরা, 6 ফুট 1 উচ্চতার সুঠামদেহী বলিষ্ঠ পুরুষ। তাদের পরোক্ষ হাঁটাচলা ধরনের ঈগল চোখের চাহনি, যাতে স্পষ্ট ফুটে ওঠে কর্তৃত্বের ছাপ। সে ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই গার্ডটা নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। তার নজর বাজপাখির মতো তীক্ষ্ণ, যে চোখে চোখে রাখলেই মৃত্যু নিশ্চিত। সে সোজা হেঁটে গিয়ে লোক 2জনের সামনের চেয়ারে পা তুলে বসলো। জাভেদকে হাত দিয়ে ইশারা দিতেই সঙ্গে সঙ্গে 2জন গার্ড এসে তাদের মাথায় 2টো বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। কয়েক সেকেন্ড পর লোক 2টি চোখ পিটপিট করে তাকালো। আশেপাশে নজর বুলিয়ে বোঝার চেষ্টা করলো এটা কোথায়, কি হচ্ছে তাদের সাথে। প্রণয় তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল 2জনের দিকে। মিস্টার শেঠ হুঁশ ফিরতেই সামনে নিজের সবচেয়ে বড় শত্রুকে দেখে বুঝে নিলেন তার সময় আর বেশি বাকি নেই। মিস্টার শেঠের অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, আমার কি অপরাধ স্যার? আমাকে ধরে এনেছেন কেন? প্রণয় শান্ত চোখে তাকিয়ে রইল, কোনো প্রতিক্রিয়া নেই। লোকটি আবার মিনতি করে বলল, যা ভুল করেছি তার জন্য দয়া করে মাফ করে দিন স্যার। প্রণয় মিস্টার শেঠের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোর এখন কি করবো বল? তোর কলিজা টেনে ছিঁড়ে নিলেও তো আমার কলিজা ঠান্ডা হবে না। তোর ভাই আমাকে মারার চেষ্টা করেছে, আমি কিছু বলিনি। আমার কোম্পানি থেকে তো বহু বছরের নজর, তবুও তোকে কিছু বলিনি, ছাড় দিয়েছিলাম। কিন্তু তুই এটা কি করলি? লোকটা অগ্নি চোখে তাকালো প্রণয়ের দিকে। এসিটি কোম্পানির ওনার সেও ভয় পাওয়ার পাত্র নয়। আর যেখানে শত্রুর হাতে মৃত্যু নিশ্চিত, সেখানে ভয় পেয়ে অযথা সম্মান নষ্ট করার মানেই হয় না। ক্ষিপ্ত কণ্ঠে সে বলল, যা করেছি একদম ঠিকই করেছি। ওইটাই তো তোর আসল দুর্বলতা, তাই না? তোকে মারা যাচ্ছে না, তাই ওকে মেরে দিতে চাইছিলাম। খেতে চাইলে তো দিবি না। উফ, কি মাল! একবার যদি খেতে পারতাম। প্রণয়ের শান্ত চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেল। লোকটার অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে বলল, কি বলছেন স্যার এসব? লোকটা আরো ক্ষিপ্ত হয়ে বলল, যা বলেছি একদম ঠিকই বলেছি। আবারও বলবো, যা একখান খাসা মাল। উফ, অন্তত একবার না খেলে জীবনটাই বৃথা। সে আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করার আগেই হাত মুঠো করে নাক বরাবর সজোরে পাঁচ বসিয়ে দিল প্রণয়। এত জোরে ঘুষি খেয়ে লোকটা তাল সামলাতে পারল না, সঙ্গে সঙ্গে উল্টে মুখ থুবড়ে পড়ল। প্রণয় নিজের কালো শার্টের হাতা গুটিয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। লোকটার চুল মুঠি করে শক্ত করে ধরল।
তারপর আবারও সজোরে নাক বরাবর ঘুষি মারল। এবার গল গল করে নাক মুখ দিয়ে রক্ত উঠে এলো। লোকটা কিছু বলতে চাইল, তার আগেই প্রণয় জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। মাথায় আবার খুন চেপে বসেছে তার। প্রতিটা আঘাতে লোকটার এক একটা করে হাড় ভাঙছে। প্রত্যেকটা মারের সাথে সাথে জাভেদ কেঁপে কেঁপে উঠছে। ভয়ে তার রীতিমতো হাঁটু কাঁপাকাঁপি শুরু করেছে। প্রায় 10 মিনিট ধরে পিটিয়ে লোকটার শরীরের সব হাড়গোড় ভেঙে ফেলল। এসব দেখে লোকটার অ্যাসিস্ট্যান্টের ভয়ে মুখ দিয়ে ফেনা উঠেছে। হঠাৎই প্রণয় গর্জে উঠে বলল, ফাস্ট। কেঁপে উঠে জাভেদ দৌড় দিল। 2 সেকেন্ডের মাথায় ফিরে এলো লাল টকটকে আগুনে পুরানো ছুরি নিয়ে। কাপা হাতে সেটা প্রণয়ের হাতে দিল। প্রণয়ের শার্ট ততক্ষণে রক্তে লাল হয়ে গেছে। হাতে গরম ছুরি দেখে লোকটার কলিজা শুকিয়ে গেল। প্রণয় 2 গাটের দিকে তাকাতেই তারা দৌড়ে এসে লোকটার মুখ হা করে ধরল। আরেকজন জিভ বের করে টেনে ধরল। প্রণয় চুল মুষ্টি করে ধরে বৃষ্টি গালি দিতে দিতে বলল, তোর মরণ রেসিপির কথা মৃত্যুর পর নরকে গিয়ে শোনাস। এই বলে এক টানে জিপ আলাদা করে দিল। সঙ্গে সঙ্গে লোকটার গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে চিৎকার দিতে লাগলো। জিপ না থাকায় মুখ দিয়ে শব্দের বদলে গুঙ্গানির আওয়াজ বের হচ্ছে। প্রণয় বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে। এবার লোকটা ভয় আর যন্ত্রণায় জোরে জোরে কাঁপতে লাগলো। তার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণে ভয়ে জ্ঞান হারিয়েছে। প্রণয় একটু ঝুঁকে গিয়ে লোকটার কপাল চেপে ধরল। বাঁকা হেসে বলল, আজকে আমি নিজের হাতে তোকে আবার মুসলমানি করাবো। লোকটা এবার আরো জোরে চিৎকার করতে লাগলো। প্রণয় লোকটার প্যান্টের চেনে হাত দিতেই তার ফোন ভাইব্রেট করে উঠল। থেমে গেল প্রণয়। পকেট থেকে ফোন বের করে সামনে ধরতেই স্ক্রিনের নাম ভেসে উঠল রক্তজবা। সাথে সাথেই নিভে গেল সে। সকল হিংস্রতা হারিয়ে গিয়ে সেথায় কোমলতার জায়গা করে নিল। মাথা তুলে ঠান্ডা কণ্ঠে বলল, মুখ থেকে যদি একটা ও শব্দ বের করেছিস এক্ষুনি জানে মেরে ফেলবো। লোকটা যন্ত্রণায় গঙ্গাতে চাইলেও প্রাণের মায়ায় চুপ করে রইল। প্রণয় ফোন রিসিভ করতেই প্রিয়তা সুমিষ্টি কণ্ঠে ডাকল, প্রণয় ভাই। প্রণয় না চাইতেও হেসে ফেলল। বল জান। প্রিয়তা আবদারে সুরে বলল, যেখানেই গেছেন আসার সময় আমার জন্য ফুচকা আর ঝালমুড়ি নিয়ে আসবেন। উফ, এসব আনহেলদি খাবার তোকে খেতেই হবে। প্রিয়তার জেদ দেখিয়ে বলল, প্লিজ প্রণয় ভাই। ঠিক আছে, এখন রাখি। না, আগে বলুন আসার সময় নিয়ে আসবেন। আচ্ছা বাবু, নিয়ে আসবো। মনে থাকে যেন। বলেই ফোন কেটে দিল প্রিয়তা। ফোন কাটতেই পুনরায় হিংস্র হয়ে উঠল প্রণয়। লোকটা এতক্ষণে চেপে রাখা যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। এবার এক টানে লোকটার প্যান্ট খুলে ফেললো সে। লোকটা আরো জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। হয়তো মিনতি করছে। একজন গার্ড এসে লোকটার ভবিষ্যতের বাতি তুলে ধরল। প্রণয় বাঁকা হেসে লোকটার মুখের দিকে তাকালো। একটু ঝুঁকে গিয়ে বলল, বাই বাই ডার্লিং। বলে সোজা মাঝ বরাবর এক কোপে ভবিষ্যতের বাতিকে লোডশেডিং করিয়ে দিল। লোকটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল।